চকলেটের প্রলোভন দেখিয়ে 4 বছরের মেয়ে শিশুকে ঝোপের ভেতর নিয়ে পীড়নের চেষ্টা চালায় সাপরান নামের এক যুবক। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। রামিসার বাবা বিচার চাচ্ছেন না, উনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন এটা দিয়ে। উনি যে বিচার চাচ্ছেন না এর মানে এই না উনি বিচার চাচ্ছেন না, উনি একটা বার্তা দিচ্ছেন কার কাছে বিচার দেবো, কিসের বিচার চাইবো, কোথায় বিচার। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ হলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটা কি আমরা আশা করতে পারি? একজন স্বরাষ্ট্রমন্ত্রী বদল করলে আইনের উন্নতি হবে, কথাটা সঠিক নয়। আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতে কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? প্রতিদিনের মতো সেদিনও আমির আলী ফজরের নামাজের সময় স্ত্রীকে ডেকে তুলে নিজে মসজিদে নামাজ পড়তে যান। স্বামী মসজিদে চলে যাওয়ার পরপরই স্ত্রী সুবিনা বেগম ঘরের ভেতরে বঁটি দিয়ে ছোট মেয়ে মাইমুনার হাত পা বেঁধে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার ভয়ঙ্কর কিছু তথ্য সামনে এসেছে। রামিসা হত্যাকাণ্ডের নতুন তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কি হতে যাচ্ছে রামিসার সে আসামির সাথে, কেনই বা সে এরকম কর্মকাণ্ড করেছিল, সব নিজের মুখে স্বীকার করেছে। নতুন নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চকলেটের প্রলোভন দেখিয়ে 4 বছরের মেয়ে শিশুকে ঝোপের ভেতর নিয়ে পীড়নের চেষ্টা চালায় সাপরান নামের এক যুবক। এ সময় তাকে হাতে নাতে ধরে ফেলে লোকজন, পরে র্যাবের কাছে হস্তান্তর করে। এমন ঘটনা ঘটে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। আটক সাপরান পটুয়াখালী জেলা সদরের শেখহাটি গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে। সে বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করেন। শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার ভেতরে এমন ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এখানে একজন মধ্যবয়স্ক মানুষ ছোট 4 বছরের একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তখন তারা আমাদেরকে খবর দেয় এবং আমাদের টিম হাতে নাতে এই জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে। জানা গেছে যৌন নিপীড়নের শিকার শিশুটি ও সাপরান একই বাড়িতে ভাড়ায় বসবাস করে। আজ দুপুরে শিশুটির বাবা মা বাসায় না থাকার সুবাদে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঝিলমিল আবাসিক এলাকায় ঝোপের ভেতরে শিশুটিকে ধর্ষণ চেষ্টার সময় এক অটো রিকশা চালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে লোক জড়ো করে। পরবর্তীতে সেখানে লোকজন জড়ো হয়ে ধর্ষককে গণধোলাই দিলে খবর পেয়ে র্যাব 10 এর সদস্যরা ধর্ষককে আটক করে। সে তার পার্শ্ববর্তী একটা মেয়েকে প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসে এবং তার উদ্দেশ্য ছিল মেয়েটাকে ধর্ষণ করার, এবং সে লোকটা স্বীকার করেছে যে সে হলো তাকে খারাপ কাজের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা। পরবর্তীতে আমরা তাকে আটক করি, আটক করে তার পরিবারকে খবর দিই। তার পরিবার আসে, এসে তাকে চিনতে পারে যে সেই কাজ করে। সে আমাদের যে অভিযুক্ত সে মূলত একজন চা বিক্রেতা, সে ফ্লাক্সে করে চা বিক্রি করে এবং তার এরা অনেকদিন ধরেই সে এটা উৎপেতে ছিল যে মেয়েটাকে সে তার লালসা স্বীকার করবে। র্যাব 10 এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, খবর পেয়ে টহল দলের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে নিরাপদে হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখন এই বিষয়ে আমরা ভিকটিমের পরিবারকে খবর দিয়েছি, তারা এসেছে এবং এই বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন। আমির আলী ফজরের নামাজের সময় স্ত্রীকে ডেকে তুলে নিজে মসজিদে নামাজ পড়তে যান। স্বামী মসজিদে চলে যাওয়ার পরপরই স্ত্রী সুবিনা বেগম ঘরের ভেতরে বঁটি দিয়ে ছোট মেয়ে মাইমুনার হাত পা বেঁধে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায়। তবে ঠিক কী কারণে এমন ভয়াবহভাবে খুন হতে হলো শিশুকন্যাটিকে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। যে কোল হওয়ার কথা ছিল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, ভোর হওয়ার আগেই সেই কোলেই নেমে এলো ভয়াবহ মৃত্যু।
সিলেটের জালালাবাদ এলাকায় নিজ মায়ের হাতেই বটি দিয়ে হাত পা বেঁধে খুন হতে হয়েছে ২০ মাস বয়সী শিশু মাইমুনাকে। হৃদয় বিদারক এই হত্যাকাণ্ডের পর থেকে শুধু পরিবারই নয়, পুরো গ্রাম জুড়েই নেমে এসেছে শোক, আতঙ্ক আর থমথমে নীরবতা। আর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মা সবিনা বেগমও পুরোপুরি বাকরুদ্ধ হয়ে আছেন। এই ঘটনায় নিহত শিশুর বাবা আমির আলী বলেন, শুক্রবার ভোরে ফজর নামাজ পড়তে বাড়ি থেকে বের হন তিনি। এর পরপরই এই ঘটনা ঘটে। ফজর রক্ত উঠছি, উঠা বাদে মেয়ে উঠছে, মেয়ে উঠা বাদে হইল গিয়া কইলাম আমার তিরির হইলাম তুমিও নমাজ পড়িলাম। মেয়ে যখন উঠে গেছে কিছু খাবার দিয়া নমাজ পড়িলাম। আমি আমার নমাজও গেলাম কি নমাজটা কি জমাজও রয়েছে, জমাতে নমাজ পড়িছি। নমাজ পড়া বাদে গেছে আমার ছোট 2 নম্বর হওয়া গিয়া হয়, আব্বা আপনি তো ও বাচ্চার হাতে ভাবে বান্ধিয়া বাচ্চা খাটিল জয়েন, আমারও দাগ ওলাত লাগাচ্ছিল, আমি তোমার কাছে আইছি দৌড়িয়া বলে ওটাও খিতা খর। আমি মসজিদ থেকে যাইতে যাইতে ডাইনঘর মানুষ তো লই গেছে, গিয়া দেখি বাচ্চার গলা হাঁটা। শুধু তাই নয়, এ সময় তাদের আরেক সন্তানকেও হত্যার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে অন্য শিশুটি কোনোভাবে ঘর থেকে বের হয়ে দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জালালাবাদ থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। একই সময় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মা সবিনা বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত সবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে মানসিক অসুস্থতার তথ্য পাওয়া গেলেও হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো পারিবারিক কলহ বা নেপথ্যের কোনো কারণ ছিল কিনা সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনি প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। মেহেদী হাসান, এটিএন নিউজ। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। রামিসার বাবা বিচার চাচ্ছেন না, উনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন এটা দিয়ে। উনি যে বিচার চাচ্ছেন না এর মানে এই না উনি বিচার চাচ্ছেন না, উনি একটা বার্তা দিচ্ছেন। কার কাছে বিচার দেবো, কিসের বিচার চাইবো, কোথায় বিচার? স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ হলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটা কি আমরা আশা করতে পারি? একজন স্বরাষ্ট্রমন্ত্রী বদল করলে আইনের উন্নতি হবে, কথাটা সঠিক নয়। আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতে কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? যদি এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জামাত জড়িত থাকে তাহলে জামাতকে অ্যারেস্ট করেন না কেন? জামাত যেটা বলেছে হয়তো এর মধ্যে রাজনীতি আছে, হয়তো আছে, কিন্তু আমার কথাটা হলো কি, মানুষ কার পদত্যাগ চাবে, কার বিচার চাবে? যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না, এরকম শুনি। দেশে বাড়তে থাকা যে শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনায় ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল এটিকে বলছে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটি পোস্ট দিয়েছেন, তিনি বলেছেন যে এসব ঘটনা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না, দীর্ঘদিন ধরে সামাজিক যে অবক্ষয় হয়, দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের কারণে আসলে এই ঘটনাগুলো ঘটে থাকে। এই রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে তিনি একটি ব্রিফিং করেছেন, সেখানে তিনি জানিয়েছেন এটি। আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অনেকে পদত্যাগ দাবি করেছেন এমন ধরনের ঘটনার কারণে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে, যেটি জামাতে ইসলামীর থেকে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ হলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটা কি আমরা আশা করতে পারি? একজন স্বরাষ্ট্রমন্ত্রী বদল করলে আইনের উন্নতি হবে, কথাটা সঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন, ওনারা দায়িত্ব নিচ্ছেন আমার যতটুকু মনে পড়ে গত 17ই ফেব্রুয়ারি থেকে। 12 তারিখে নির্বাচন হয়েছে, 17ই ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাস তাদের পূরণ হয়েছে। এই 3 মাসের ভিতরে পার্লামেন্টের প্রথম অধিবেশন চলছে এবং সেই প্রথম অধিবেশনে আমরা দেখছি পার্লামেন্টের মধ্যে একচেটিয়া ওনার ছিলেন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে। উনি এমন কোনো বিষয় নেই উনি কথা বলেননি। সবচেয়ে কম কথা যে বিষয় নিয়ে বলেছেন সেটা তার নিজস্ব দপ্তর। আচ্ছা, সবচেয়ে কম কথা হচ্ছে মন্ত্রণালয়, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। মানে ওই অধিবেশন চলাকালীনও আমাদের কাছে এই মাদার ভাঙার ঘটনা কিংবা পীর সাহেব হত্যার ঘটনা, এরকম অনেক ঘটনা আসছে, কিন্তু সংসদে এটা আলোচনা হয় নাই। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, তার যে বিশাল এক দায়িত্ব, তার সবচেয়ে কম আলোচনা হয়েছে তার দপ্তর নিয়ে, এবং মনে হইতেছিল যে উনি সবচেয়ে কম মনোযোগী ওনার দপ্তর নিয়ে। সেই অধিবেশন সম্প্রতি শেষ হয়ে গেল, তারপরেও আমরা
সে তো তার দপ্তর নিয়ে খুব মনোযোগী, খুবই, হ্যাঁ, ইতিমধ্যে উনি র্যাবের পুনর্গঠন নিয়ে আলাপ করছেন, র্যাবের নাম কি পরিবর্তন হবে এসব নিয়ে আলাপ করছেন, কিন্তু আমরা পার্লামেন্টের ভিতরে তার যে প্রভাব বা দৌড়ঝাঁপটা যেভাবে দেখছি, আমার কাছে মনে হয় না তার মন্ত্রণালয় সেটা সেভাবে দেখছি। তো এখানে আমি বলবো যে কিছু ঘাটতি তার আছে, সিনসিয়ারিটির অভাব যদি আমি ধরি। আচ্ছা, এই জন্য বলছি বদল করলেই ঠিক হবে তা নয়। আরেকটা বিষয় মানতে হবে, বাংলাদেশের যে প্রশাসন, যারা বাংলাদেশের প্রশাসন কিন্তু একটা স্থায়ী সরকার, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষণস্থায়ী, মানে পাওয়ারে এই আছে এই নাই, এবং যারা পাওয়ারে থাকে তারা সবাই কিন্তু এই মানে স্থায়ী যে সরকার বলতে যাদেরকে বুঝাই আমি, এই প্রশাসন যন্ত্র, সেই পুলিশ প্রশাসন বা মিলিটারি প্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি, তাদেরকে সাংঘাতিকভাবে কোঅপারেট করতে হয় রাজনীতিবিদদের। এবং আমি মানে বিরাট ভয়েস দেখি নাই কোনো নির্বাচিত প্রতিনিধির আমলাদের উপরে। এটার মানে এই না যে আমলাকে আপনি ধমকাবেন, আমার কাছে মনে হচ্ছে সেই পার্সোনালিটি আমি দেখি না। আমি যদি বলেন আপনি রাজ্জাকির আছে, সেটা আমি জানি না, সেটা আমি বলবো না, বা আমার এটা নিয়ে মাথা ব্যথাও নাই, কিন্তু সেই একটা পার্সোনালিটি থাকতে হয়। সেই পার্সোনালিটি আমি কাউকে দেখি না। আপনি যাকে দিয়েই কল্পনা করেন না, যাকে দিয়েই কল্পনা করেন, দীর্ঘ 17 বছর তারা আন্দোলন করছে, সেই আন্দোলনে তাদের যে গতি আমরা দেখছি, সেখান থেকে তো বোঝা যায় যে শেখ হাসিনা 16টা বছর রাজত্ব করছে তো রাজত্ব, তাকে আপনাকে সরাইতে লাগছে 17 বছর। তো কেন বলছি, এই কারণে বললাম সেই পার্সোনালিটি আমি দেখি না। 2 নম্বর আসেন, মহাসচিব বলছেন মানসিকতার পরিবর্তন। মানসিকতার পরিবর্তন তো একটা সামগ্রিক কথা, একটা মানে এটাকে কি বলা হয়, একটা সুশীল সমাজের মতো কথা, যে সবার মানসিকতার পরিবর্তন করবে। আপনি কে যে মানসিকতার পরিবর্তন করবেন, বা আমি কে, আমার মানসিকতার, সবার মানসিকতার পরিবর্তন হয়ে গেলে তো কোর্ট কাছারি কিছুই লাগে না। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন চলে আসে। আপনার রাজ্যে আপনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, বাংলাদেশে এটা খুব নতুন ঘটনা না, কয়েকদিন আগে আমরা আসিয়ার ঘটনাটা দেখলাম। এই ঘটনাগুলোর জন্য আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয় যে কঠিন বিচার, কঠোরভাবে বিচারের মাধ্যমে এটা দমন করা সম্ভব, নাকি মানসিকভাবে সবাইকে বুঝিয়ে মানসিকতা পরিবর্তন? আমি সেই জায়গায় আছি। আপনি একটা ধর্ষণ করে একটা শিশু বাচ্চারে হত্যা করে ফেললো, বা তাকে নির্মমভাবে হত্যা করছে, এখন তাকে আপনি বুঝাবেন মানে কি? তাকে আপনি এসে বুঝাবেন তুমি এটা করছো কেন, এটা করা ঠিক হয় নাই, তোমারও তো বোন আছে, এগুলো বললে হবে? মানসিকতার পরিবর্তন জায়গাটা আমি আসতেছি আপনাকে। প্রথম হলো, আপনি যদি আইন মানাইতে চান তাই কাউকে, প্রথম প্রমাণ করতে হবে যে আপনি আইন মানেন। যখন আপনি আইন মানবেন, তখন আন্ডার কমান্ড যারা, তারা ভাববে ওরে বাপরে বাপ, আমার যারা বস তারা তো আইনের বাইরে কিছু করে না, সুতরাং সে ছাড় দিবে না। আর আপনি যখন আইন নিজে মানবেন না, তখন আরেকজনকে আইন মানাইতে আপনি বাধ্য করতে পারবেন না, এবং না মানলে তখন আপনার কিছু করার নাই। কেন বলছি কথাটা? বাংলাদেশের গণতন্ত্র, মানে গণতন্ত্র দিয়ে আমরা মনে করি যে গণতন্ত্র হইলেই সবকিছু ঠিক হয়ে যাবে, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। একটা নির্বাচন হয়ে গেলেই যে সব ঠিক, তা কিন্তু নয়। কারণ আপনি নির্বাচনে ভোটে নির্বাচিত হন, তাহলে ভোটে নির্বাচিত হওয়ার পর আপনি কি একবার প্রশ্ন করেন আপনি নিজেকে যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? আচ্ছা, জনগণ আপনাকে ভোট দিছে কেন কি একবার আপনি বলেছেন, চিন্তা করছেন যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? যদি কেন চিন্তা করেন জনগণ ভোট দিছে কেন, তাহলে গণভোট পাস করাইছে জনগণ, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ভোট দিছে জনগণ। আপনি পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর সাথে সাথে ইউটার্ন নিয়ে নিলেন যে কিসের গণভোট, কিসের জুলাই সনদ। এই যে আপনি জনগণকে বললেন গণভোটে ভোট দিতে, ভোট দেওয়ার পর আপনি চেঞ্জ হয়ে গেলেন, সেই জনগণের আপনি আইন করে তাকে দমাবেন, আপনি নিজে আইন না মেনে আরেকজনে দমাবেন কেমনি? আচ্ছা, 2 নম্বর আসেন, নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলে, যে গণতন্ত্রের মাধ্যমে আপনি নির্বাচন করলেন, নির্বাচন মানি যদি ভোটকে আপনি গুরুত্ব দেন, তাহলে তো ওইগুলো বাস্তবায়ন করতে হয়। কিন্তু আমাদের কাছে বরাবরই ইঞ্জিনিয়ারিং একটা কথা আছে, অর্থাৎ ভোট ফলাফল যাই হোক, মানে ভোটের মানে ভোট যেভাবেই দেখ না কেন, ফলাফলটা যেভাবে হয় সেই প্রক্রিয়াটা সম্পর্কে যারা ক্ষমতায় থাকেন তারা জানেন। সুতরাং সেই প্রক্রিয়ার কাছে থাকেন, সেই প্রক্রিয়াকে তুষ্ট করেন। তাহলে আপনি গণভোট, জনগণের ভোট যদি চিন্তা করেন, তাহলে ইউটার্নটা নিলেন কিভাবে? আপনি বলতেছেন আইনে আমার কোনো আইন দরকার নাই, আপনি মেনে নিছেন আপনার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।